সুধী দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল এস সংলাপ অনুষ্ঠানে। 2026-এর ফেব্রুয়ারিতেই হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এর মধ্যে তফসিল ঘোষণা, প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ, দাখিল সহ নির্বাচন সংক্রান্ত নানা কর্মকাণ্ড চলছে জোরে সোরে। প্রার্থীরাও নিজ নিজ এলাকায় গণসংযোগ, উঠান বৈঠক থেকে শুরু করে নির্বাচনী কাজে ব্যস্ত সময় পার করছেন। আর এদিকে নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, দেশের রাজনীতিতে বইতে শুরু করেছে নতুন নতুন হাওয়া। যে দলের রাজনীতি করে নেতাদের উত্থান, সংসদ যাত্রার দৌড়ে সেই দলই ত্যাগ করে অনেকেই যুক্ত হচ্ছেন ভিন্ন মতের ভিন্ন দলে। গণ অধিকার পরিষদ, এনডিএম, এলডিপি ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন কয়েকজন নেতা। তাছাড়া বাংলাদেশ জাতীয় দল নামের এই দলটি বিলুপ্ত করেই বিএনপিতে যোগ দিয়েছেন দলটির চেয়ারম্যানও। এসব খবরে দেশের রাজনীতিতে যখন আলোচনা তুঙ্গে, ঠিক তখন জামায়াত ইসলামী জোটে এনসিপির যোগ দেওয়ার সম্ভাবনার বিষয়টি সামনে চলে আসে বা গুঞ্জন চলে আসে। এই খবরকে আরও বিশ্বাসযোগ্য করে তুলে দলটির কয়েকজন নেতার পদত্যাগের ঘোষণার পর। সব মিলিয়ে নির্বাচনের দিন পর্যন্ত নতুন করে আরও কি খবর আসে তা হয়তো দেখবে এদেশের মানুষ। দর্শক, তাই আমরা আলোচনার বিষয় নির্ধারণ করেছি দলবদল। আলোচনা হবে সমসাময়িক বিষয় নিয়েও। আলোচনা করবার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন, আমার বাঁয়ে আছেন শহীদুল ইসলাম, সভাপতি ঢাকা সাংবাদিক ইউনিয়ন, এবং সেই সাথে সম্পাদক দৈনিক মানবকণ্ঠ। শহীদুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। আমার ডানে আছেন শাহ ইফতেখার তারিক, সাংগঠনিক সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ। শাহ ইফতেখার তারিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি, জয়নুল আবেদিন। বলছিলাম দলবদল বা দলবদলের হিড়িক চলছে। অনেকে জোটে যুক্ত হচ্ছেন। দল ঠিকই আছে, কিন্তু জোটে আসন সমঝোতায় যুক্ত হচ্ছেন অনেকেই। দর্শক, এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই। যদিও এরই মধ্যে রাজনীতিতে আবার নতুন একটি পরিস্থিতি তৈরি হয়েছে, নতুন সম্ভাবনা তৈরি হয়েছে রাজনীতিতে, যেটা হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ 17 থেকে 18 বছর, প্রায় 18 বছর পর, যেটাকে বলে প্রবাস জীবন, নির্বাসিত জীবন শেষ করে বাংলাদেশে এসেছেন। তাকে সম্বর্ধনা অনুষ্ঠানে লাখো মানুষের ঐতিহাসিক জনসমাগম দেখেছে দেশের মানুষ। তার এই ফিরে আসা এবং বিএনপি সহ দেশের রাজনীতিতে কী প্রভাব পড়েছে সেই বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই। প্রথমে শহীদুল ইসলামের কাছে যেতেছি। শহীদুল ইসলাম, আপনি প্রথমে, যেহেতু সাংবাদিক এবং সাংবাদিকদেরও নেতা, দীর্ঘদিন সাংবাদিকতা করছেন, এখন একটি পত্রিকার সম্পাদক, সেই হিসেবে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরেছেন। কেউ কেউ বলছে নেতৃত্ব শূন্যে ছিল বাংলাদেশ বা বিএনপি, আবার কারো কারো মুখে মনুষ্যদের নেতৃত্ব শূন্যেই ছিল, অর্থাৎ অনুভূতি ফিল করছিলেন পুরো বাংলাদেশের রাজনীতি। তাই তিনি ফিরে আসার পর নেতৃত্ব পূরণ হয়েছে, বাংলাদেশের রাজনীতিতে নতুন হাওয়া বইছে। আপনি কি দেখছেন, বা তারেক রহমানের ফিরে আসা দিয়ে দেশের রাজনীতিতে কি ধরনের পরিবর্তনের হাওয়া আপনি দেখছেন? তো ধন্যবাদ প্রথমে আপনাকে, আপনার মাধ্যমে চ্যানেল এসের দর্শক শ্রোতাদেরকে এবং আমার সহ আলোচক জনাব শাহ ইফতেখার তারিককে। সেই সাথে আপনি যেই বিষয়টি নিয়ে আলোচনার সূত্রপাত করলেন যে দীর্ঘদিন পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে ফিরে এসছেন। তার আগে যে কথাটি বলেছেন যে বাংলাদেশের রাজনীতি নেতৃত্ব শূন্য ছিল, তো আমি বলবো যে বাংলাদেশের রাজনীতি নেতৃত্ব শূন্য ছিল না। তিনি ফিজিক্যালি বাংলাদেশের রাজনীতি থেকে দূরে ছিলেন। দীর্ঘ 17 বছর বিএনপির যে জাতীয়তাবাদী দলের যে আন্দোলন, সেই আন্দোলনের আমি ওই জায়গাটাই কোট করেছি, যেটা হচ্ছে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান যে কথাটা বলেন, নেতৃত্ব শূন্য বাংলাদেশ, এই কথাটা কোট করে আপনাকে আমি বলি যে এখন এই আধুনিক যুগে, তো এই সময় ফিজিক্যালি সব জায়গায় থাকতে না থাকলেও সে দূরে বসে নেতৃত্ব দিতে পারেন, যেটি তারেক রহমান দীর্ঘ 17 বছর বাইরে থেকেও বিএনপিকে নেতৃত্ব দিয়েছেন। মূলত বিএনপি তার নেতৃত্বেই চলেছে। আমরা যতটুকু জানি যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান লন্ডনে ছিলেন, তো সেখান থেকে যে কোনো ইস্যুতে তিনি এখানে সংযুক্ত থাকতেন বিএনপির রাজনীতিতে। তিনি ভার্চুয়ালি বিভিন্ন সমাবেশে বক্তব্য রেখেছেন। একটি সময় ছিল যখন ফ্যাসিবাদী শাসনের সময় তার বক্তব্য, তার লেখা, এটি কোনো গণমাধ্যমে প্রচার করা নিষিদ্ধ ছিল। তো সেই সময় তারপরেও তিনি দলীয়
প্রোগ্রামগুলোতে তিনি ইন্টারনাল প্রোগ্রামগুলোতে তিনি থাকতেন। এরপরে জুলাই বিপ্লবের পরে তিনি তো সরাসরি ছিলেন। আমি বলবো যে এই গত ১.৫-২ বছর তিনি দেশে ফিরবার আগে বিএনপির সাথেই ছিলেন। তো তিনি ফিজিক্যালি আসবার পরে তো নিঃসন্দেহে একটি জাগরণ জাতীয়তাবাদী দলের কর্মীদের মধ্যে তৈরি হয়েছে। তো সেখানে এখন আমরা দেখব তিনি আসার পরে তার গণসংবর্ধনা অনুষ্ঠানে যে বক্তব্যটি তিনি দিয়েছেন যে তিনি একটি ইনক্লুসিভ রাজনীতি চান। তিনি নবী এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তার ভাষায় আমি বলছি যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসৃত পথেই রাষ্ট্র পরিচালনা করব যদি ক্ষমতায় যাই। তো এটি আমরা পজিটিভলি নিতে চাই, দেশের মানুষ নিতে চায়। কিন্তু তার দলের যিনি মহাসচিব ছিলেন, এরপরে অন্যান্য নেতারা বলেছেন, যখন তাদেরকে প্রশ্ন করা হয়েছিল শরিয়া আইন নিয়ে, বলছিল যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। তো সেখানে আমি গতকালকে একটি টকশোতে বলেছিলাম যে জনাব তারেক রহমান যেই লন্ডন থেকে ফিরে এসে যে বক্তব্যটি তিনি দিয়েছেন, মানুষকে যে আশার সঞ্চার করেছেন মানুষের মনে, আমরা দেখতে চাই সেই ইনক্লুসিভ রাজনীতি এবং দেশের মানুষের জন্য রাজনীতি। এটি যদি তিনি প্রমাণ করতে পারেন তার দলীয় নেতাকর্মীদেরকে নিয়ে, তিনি যদি একটি ঐক্যের রাজনীতি মানুষের কাছে পৌঁছে দিতে পারেন, তাহলে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশার জায়গা সেটি পূরণ হবে। আর যদি বিএনপির ভিতরে যেটি বলেছেন যে নেতৃত্ব শূন্য ছিল, আসলে নেতৃত্বের শূন্য যেভাবে বলা হয়েছে সেভাবে না থাকলেও বিএনপিতে লিডারশিপের চেইন অফ কমান্ড যেটাকে আমরা বলি, তার কিছুটা ঘাটতি ছিল। আমার মনে হয় সেই ঘাটতিটি পূরণ হবে এবং বিএনপি যদি দেশ গঠনের কাজে তাদের জনশক্তিকে সম্পৃক্ত করতে পারে, তাদের বিরুদ্ধে যে ধরনের বদনাম ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে, সেই জায়গা থেকে দলকে যদি ফিরিয়ে আনতে পারেন, তাহলে আমার মনে হয় যে বাংলাদেশের রাজনীতির নতুন একটি আবহাওয়া তৈরি হতে পারে এবং বাংলাদেশের নতুন ধারা তৈরি হতে পারে। এবং যেই রাজনীতি মানুষ প্রত্যাশা করেছিল যে বাংলাদেশে একটি পেশি শক্তিমুক্ত, কালো টাকা মুক্ত রাজনীতি মানুষ দেখতে চায়, একটি গঠনমূলক রাজনীতি দেখতে চায় এবং একটা জাতীয় ঐক্যমতের রাজনীতি দেখতে চায়, সেটি যদি করতে পারেন তাহলে আমার মনে হয় যে মানুষের প্রত্যাশা যে জায়গা, আর এটি সে যদি না করেন তাহলে এর বিকল্প যদি অন্য কোনো রাজনৈতিক দল সেই জায়গাটি দখল করে নেয়, তাহলে এটি আমি মনে করব যে বিএনপির জন্য একটি মাইনাস পয়েন্ট হিসাবে সেটি দেখা দিতে পারে মানুষের সামনে। জি, ধন্যবাদ আপনাকে। একটু যেতে চাই ইফতেখার তারিক, সাংগঠনিক সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইফতেখার তারিক, আপনার কাছ থেকে একটু জাস্ট জানতে চাইব, এটাই নির্বাসিত তারেক রহমান আর বাংলাদেশে প্রত্যাবর্তন যে প্রত্যাবর্তিত তারেক রহমান, যদি দলের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে কোন পার্থক্যটা আসলে উঠে আসবে বা পার্থক্যটা কি হতে পারে বলে মনে হয় দলের, বিশেষ করে বিএনপির? ধন্যবাদ আপনাকে। আমার সাথে সহ আলোচক হিসেবে যিনি উপস্থিত রয়েছেন তাকেও মোবারকবাদ জানাচ্ছি এবং যারা এই মুহূর্তে অনুষ্ঠানটি দেখছেন তাদের সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যে প্রশ্নটি করেছেন যে তারেক রহমান ফেরত আসার পর তাদের দলীয় বিবেচনায় কি পার্থক্য আসতে পারে, দেখুন, ডিজিটালি যুক্ত থাকা সম্ভব। এই সময়ে বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই যে কোনো কার্যক্রম চালানো সম্ভব, কিন্তু সশরীরে উপস্থিত থাকা আর ডিজিটালি যুক্ত থাকার মধ্যে একটা বিরাট ফারাক আছে। আমি আশা করব যে তার এই উপস্থিতি তার দলীয় শৃঙ্খলার ক্ষেত্রে এবং বিএনপির মধ্যে যে জাতীয় আবহাওয়া আমরা দেখতে পাচ্ছিলাম, সেই আবহাওয়া নিরসনের ক্ষেত্রে তার এই উপস্থিতি ইতিবাচক হবে বলে আমি আশা করতে চাই। কিন্তু একই সাথে স্মরণে রাখতে হবে তিনি কিন্তু দেশে আগে ছিলেন, একসময় কিন্তু তিনি ছিলেন এবং তখনও বলতে গেলে দল পরিচালনা করেছেন তিনিই। সেই তখন বেগম খালেদা জিয়া থাকলেও একটা প্যারালাল আরেকটা উইং চালু ছিল, আমার স্মৃতিতে যদি ভুল না হয়ে থাকে। তো তখন কিন্তু তার সেই সময়কার রাজনৈতিক কার্যক্রম খুব ইতিবাচকভাবে আলোচিত হয়নি। হতে পারে সেই আলোচনাটা যথার্থ ছিল না, হয়তো ভিন্নভাবে উপস্থাপিত হয়েছে, কিন্তু তখন ইতিবাচকভাবে সামনে আসেনি। আমি আশা করতে চাই যে তিনি ইতিবাচকতার রাজনীতি করবেন এবং তার দলকে ইতিবাচক অবস্থায় ফিরিয়ে নিয়ে আসবেন। আমাদের দেশের স্বার্থে দেশের একটা বড় রাজনৈতিক দলের ইতিবাচকতার রাজনীতি করাটা খুব জরুরি। আপনার কি মনে হয় যে তিনি 25 ডিসেম্বর দেশে এসেছেন, এই পর্যন্ত যতগুলো কাজ করেছেন,
সেখানে কি আপনি ইতিবাচক সাড়া তো নিশ্চয়ই পেয়েছেন কিনা? অবশ্যই, অবশ্যই। তার জি। মধ্যে কিছু ইতিবাচক দিক তো অবশ্যই দেখেছি। কিন্তু কিছু বিষয়ে মানুষ প্রশ্ন তুলছে। এই প্রশ্নগুলি নিরসন হওয়া দরকার। এই প্রশ্নগুলি যেমন উনি আ যেমন একজন প্রশ্ন তুলেছে যে উনি ২ দিনে ৩ দিনে এনআইডি কার্ড পেলেন। অন্তত আমাকে ২ মাসে যদি আমার এনআইডি কার্ডটা সংশোধন করে দেয়া যেত, আমি তো রাষ্ট্রের একজন নাগরিক। রাষ্ট্রের কোনো নাগরিকের প্রতি রাষ্ট্র যদি অতিরিক্ত আ মানে আ যত্নবান হয়, আর অন্য কেউ যদি অযত্নবান হয়, তাহলে একটা বৈষম্যের আবহ তৈরি করে। এই জায়গাগুলি আমরা সমালোচনা করতে চাই না, কারণ উনি বাস্তবোচিত কারণে দীর্ঘদিন বাইরে ছিলেন, যার কারণে অনেক কিছুকেই হয়তো রাষ্ট্র সহযোগিতা করেছে তাকে। এটা আমরা স্বাগত জানাই। তবে এটা কি এবার গঠনমূলক সমালোচনা কিনা যে না, তারেক রহমানের মতো মানুষ যিনি দলের দীর্ঘদিন পরে এখানে এসেছেন তাকে আসলে এটা তো এই সুযোগটা দেওয়া দরকার। অবশ্যই আমি তো সেটাই বললাম যে এটা আমরা সমালোচনা করতে চাই না। আমরা এটাকে, যেহেতু উনি আ বাস্তবোচিত কারণেই বাইরে ছিলেন, তো উনাকে এই এতটুকু সুযোগ রাষ্ট্র দিতেই পারে। এটা মানুষ সমালোচনা করলেও আমি সেই সমালোচনায় গলা মেলাতে চাই না। তবে উনাকে একটি প্রশ্নের উত্তর দিতে হবে। এই প্রশ্নটা আমরা এখনো তুলে নাই, কেউ তুলবে। উনি মাত্র কয়েকদিন আগে জানালেন যে অদৃশ্য কারণে তিনি আসতে পারছেন না, যেটা উনি বলতে পারছেন না। মাত্র কয়েকদিনের ব্যবধানে সেই কারণ কিভাবে দূরীভূত হলো, সেই কারণটা কি ছিল, সেটা যদি উনি স্পষ্ট না করেন, তাহলে মানুষের মধ্যে নানা ডালপালা মেলবে, যেটা কল্যাণকর হবে না। ওনাকে স্পষ্ট করা উচিত কারা তাকে আসতে দিতে চায় নাই, সেই শক্তিটা কে, তাদেরকে দেশের মানুষের চেনা উচিত। এবং সেই শক্তি কিভাবে হয়ে গেল, মানে হঠাৎ করে তার অবস্থান থেকে সরে গেল, কোন কারণে সরল, এই বিষয়গুলির উত্তর তো ওনাকে মেটানো উচিত। জি। এবং যারা রাজনীতি সচেতন তারা কিন্তু এগুলি নিয়ে ভাবেন। এবং একটি বড় রাজনৈতিক দলের বলতে গেলে অ্যাক্টিং চেয়ারপারসনই বলতে পারি আমি ওনাকে। আহ, তো ওনার এই জায়গাগুলি স্বচ্ছ করে ফেলা দরকার। কারণ আমরা চাই সকল রাজনৈতিক দলের মধ্যে একটা স্বচ্ছতা এবং সৌন্দর্য বিরাজ করুক। জি, ধন্যবাদ। জনাব শহীদুল ইসলাম, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যখন বাংলাদেশে আসেন তখন বিশেষ করে ইন্টারন্যাশনাল যে পত্রিকাগুলোর হেডলাইন ছিল যে তিনি প্রধানমন্ত্রীর প্রার্থী হতে যাচ্ছেন। তারা প্রত্যেকটা হেডলাইন দেখেছেন, প্রাইম মিনিস্টার প্রার্থী হচ্ছেন তারেক রহমান। গতকালকেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব তিনিও বললেন যে আগামী দিনের সম্ভাব্য প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তারেক রহমান, সম্ভাব্য প্রধানমন্ত্রী। আহ, তাহলে দেশের মানুষ বা আপনারা যারা আছেন বা আমরা যারা আছি সবাইকে আমরা ধরে নিচ্ছি আগামীতে প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান। দেখুন, এই বিষয়টি আসলে যারা বলছেন তাদের জায়গা থেকে ব্যাখ্যাটা দিতে পারবেন। প্রধানমন্ত্রীতে আর এমনি এমনি হওয়া যায় না, প্রধানমন্ত্রীর প্রার্থীও হওয়া যায় না। বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের যে সংসদীয় পদ্ধতি, এই পদ্ধতির মধ্য দিয়ে সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়ার পরে নির্বাচন হবে, নির্বাচনের পরে সংখ্যাগরিষ্ঠ আসন পেলে তারা প্রধানমন্ত্রী কী হবে, দলীয়ভাবে তারা সেই ব্যক্তিকে সিলেক্ট করার পরে তখন তিনি প্রধানমন্ত্রী কে হবেন তারা নির্ধারণ করবেন। তো চাইতেই পারে কোনো দল থেকে যে হ্যাঁ প্রধানমন্ত্রী। তো এখন এটি হওয়ার কারণ কি দেখুন, ওই যে কথাটি আমার সমালোচক বললেন যে একটা বৈষম্যর বিষয় আছে, দেখবেন যে এটি আমরা ইতিবাচকভাবেই দেখতে চাই। তাকে যেভাবে নিরাপত্তা দেয়া হয়েছে, তাকে এখন যেভাবে প্রোটোকল দিচ্ছে, তো এখন এটি বাংলাদেশের কোন আইনের ভিত্তিতে অথবা কোন নিয়মের ভিত্তিতে তাকে এই প্রোটোকলগুলো দিচ্ছে, সুযোগগুলো দেয়া হচ্ছে, সেটি সরকার বলতে পারবেন ভালো করে। তো আমার মনে হয় যে তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর ছেলে, তো একটি বড় দলের তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তো সেদিক থেকে তাকে যদি এ ধরনের প্রোটোকল দেয়া হয়, নিরাপত্তা দেয়া হয়, অন্য যে রাজনৈতিক দলগুলো আছে তারা যদি এটা নিয়ে বৈষম্যের প্রশ্ন তুলে, তাহলে তারা কিন্তু এই প্রশ্নটা তুলতে পারে। তো সেই জায়গার জবাবটা তো আর আমরা দেব না, সেটি দেশের সরকার দেবে। একই সাথে তাকে যে প্রোটোকল দেয়া হয়েছে, তাকে যেভাবে সম্বর্ধনা দেয়া হয়েছে, তার ভিত্তিতে মানে রাষ্ট্র তাকে যেভাবে দেখছে, তো অনেকে বলেন যে এখন যারা রাষ্ট্রীয় ক্ষমতায় রয়েছেন, যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা যেভাবে তাকে গুরুত্ব দিচ্ছেন, মানে তাকে সামনে উপস্থাপন করা হচ্ছে যে আগামী প্রধানমন্ত্রী হিসাবে, যার কারণে কেউ কেউ বলতে পারেন। তো এটি আমার মনে হয় যে নির্ধারণ করবে দেশের জনগণ। আর একটি ভোট সামনে রয়েছে, ভোটের আগে অনেক ধরনের পরিস্থিতি চেঞ্জ হবে, আপনারা দেখবেন নানা ধরনের চমক আপনাদের সামনে আসবে। আজকে যেমন একটি চমক আমরা দেখলাম, যে যেটি বললেন
বিএনপির সাথে কিছু রাজনৈতিক দল বিলীন হয়ে গেছে, আবার জামাতের সাথে জোটে অনেকগুলো রাজনৈতিক দল এসছে, এই ধরনের চমক আপনারা দেখতে পাবেন। এরপরে নির্বাচনে কি হবে, এই নির্বাচনটি যদি আমরা সেই 2008 সালের নির্বাচন অথবা 11 সালের 14 সালের নির্বাচন ধরি, তাহলে কিন্তু হবে না। বাংলাদেশের মানুষের মনোজগতে বড় একটি পরিবর্তন এসছে, এটি আমাদের ভাবতে হবে। বাংলাদেশের মানুষ একটি নতুন রাজনীতি দেখতে চায়। বাংলাদেশের মানুষ এদেশের একটা ইনক্লুসিভ রাজনীতি এবং একটি গণতান্ত্রিক রাজনীতি দেখতে চায়। বাংলাদেশে যে কালো টাকা এবং পেশিশক্তির রাজনীতি ছিল, সেই রাজনীতি দেখতে চায় না। আমার মনে হয় যে যদি একটি লেভেল প্লেয়িং ফিল্ডের মধ্য দিয়ে দেশে একটি নির্বাচন হয়, নির্বাচনটি হওয়ার পরে ফলাফলের পরে নির্ধারিত হবে কে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে, কে বাংলাদেশের প্রেসিডেন্ট হবে, আর কে বিরোধী দলে যাবে। এটি এর আগে আসলে বলা খুবই দুষ্কর, এখন বলা যাবে না, কারণ রাজনীতির হাওয়া যেই দিকে বইছে। আমার মনে হয় এটি দেখার জন্য, বোঝার জন্য এবং এটার সিদ্ধান্ত নেওয়ার জন্য আরও সময় নিতে হবে নির্বাচন পর্যন্ত। জি, ধন্যবাদ জনাব শাহ ইফতেখার তারিক। নির্বাচন কমিশন একটি ঘোষণা দিয়েছিলেন যে তফসিল ঘোষণার পর প্রার্থীদের, যারা প্রার্থী বা সকলেরই পোস্টার ব্যানার যা যা আছে সব সরিয়ে নিতে হবে। সরিয়ে নিয়েছো মোটামুটি, এখন কি দেখছেন? কোন দিকে ইঙ্গিত করছেন আপনি আরেকটু ক্লিয়ার? এখন কি আপনার কি মনে হচ্ছে সব ব্যানার ফেস্টুন সবগুলো পরিষ্কার হয়ে গেছে? দেখুন, ব্যানার ফেস্টুন তো কোনো বিষয় না। ব্যানার ফেস্টুন একটা কম্পোনেন্ট, একটা ছোট্ট একটা বিষয়। এটা তো নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনের যে বিষয়ে বেশি মনোযোগ দেওয়া দরকার, সেই বিষয়ে নির্বাচন কমিশন কি করেছে? অবৈধ অস্ত্র উদ্ধার করেছে। আজকে কালো টাকার দৌরাত্ম্য যেভাবে দেখানো হচ্ছে বিভিন্ন জায়গায়, পেশি শক্তি দেখানো হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, অন্য কারো এজেন্ট দিতে দেওয়া হবে না, কারো এই এলাকায় থাকতে দেওয়া হবে না, প্রতিদিন এটা আসছে। আজকে নির্বাচন কমিশনকে কোনো অ্যাকশন নিতে দেখেছেন? আজ পর্যন্ত দৃশ্যমান কোনো অ্যাকশন আমরা দেখি নাই। তাহলে যদি কেউ এই নির্বাচন কমিশনকে মানে কোনো ট্যাগ দিয়ে দেয় যে এই নির্বাচন কমিশনও অতীতের নির্বাচন কমিশনগুলির মতো নপুংসুক নির্বাচন কমিশন, তাহলে কি খুব বেশি অন্যায় করে হয়ে যাবে সেই যারা এই ট্যাগ দিবে তাদের জন্য? কারণ স্পষ্টত একেবারে বিভিন্ন জায়গায় হুমকি দেওয়া হচ্ছে যে এখানে বিএনপি ছাড়া বা একটা দলের নাম উল্লেখ করা ছাড়া আর কারো কোনো ভোট চাইতে আসতে পারবে না। এই ঘটনা প্রকাশ হওয়ার 5 ঘন্টা 6 ঘন্টার মধ্যে নির্বাচন কমিশন তাকে অ্যারেস্ট করা দরকার ছিল, তাহলে একটা বার্তা সারা দেশে পৌঁছে যেত। সেরকম বার্তা কি আমরা দেখেছি? তো পোস্টার কয়টা উঠলো, কয়টাই করলো, মোটামুটি ঢাকা শহরে এখন তুলনামূলক কম দেখা যাচ্ছে। কিন্তু এই যে বিভিন্ন অজুহাতে ঢাকা শহর কিন্তু আবারও ব্যানারের নগরী হয়ে যাচ্ছে, আবারও ইসের নগরী হচ্ছে। তো প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে ঠিকই ব্যানার পোস্টার এগুলি ঠিকই আছে। তো এইটা তো আমরা এই কারণেই বলেছিলাম যে পিআর ছাড়া এই দেশের মানুষ আসলে কখনো সুষ্ঠুভাবে নির্বাচন করতে পারবে না। যেখানে সকলের মতামত দিতে পারবে, সেটা একমাত্র পিআর ছাড়া সম্ভব নয়। শুধু ইসলাম, আমরা জানি নির্বাচন যতবারই নির্বাচন আসে আমরা দেখি কেউ দল ছেড়ে কারো নির্বাচনে কোনো একটি দলের সাথে যুক্ত হন আসন পাওয়ার উদ্দেশ্যে। এবার যুক্ত হলেও নিজেদের প্রতীকে নির্বাচন করার একটা আরপিও সংশোধন করা হয়েছে নির্বাচন কমিশনে। এর পরিপ্রেক্ষিতে দেখা গেল কিছু কিছু যারা দীর্ঘদিন ধরে যাদের উত্থান, এই দলের অমুক, এই দলের সভাপতি, এই দলের সাধারণ সম্পাদক, এরকম কিছু লোক দল ছেড়ে বিএনপিতে যোগ দিচ্ছেন। আমার প্রশ্ন হলো, আরপিও সংশোধনের মাধ্যমে কি আলটিমেটলি কি বিএনপিরই লাভ হলো? দেখুন, লাভ লসের হিসাবটি তো আরও পরে করতে হবে। আপনি এখানে কতটুকু লাভ করলো, কতটুকু লস করলো একটি দল, একটি দলকে ভেঙে আরেকটি দলে যোগ দেওয়ার মধ্য দিয়ে লাভ লসের হিসাব হয়তো এখন আমরা করতে পারি, কিন্তু ভোটের হিসাবটি তো জনগণের কাছে। তো আপনি যে বিষয়টি আপনি বোঝাতে চাচ্ছেন, আমার মনে হয় যে আমরা বিগত কয়েকদিনে দেখলাম যে এলডিপির মহাসচিব দল ভেঙে দিয়ে তিনি বিএনপিতে যুক্ত হয়েছেন। গণ অধিকার পরিষদের সভাপতি এবং সেক্রেটারি তারাও বিএনপিতে যুক্ত হয়েছেন। এরপরে আরও 2-1 নাম আসছে, ববি হাজ্জাজ যুক্ত হয়েছেন। তো আবার কেউ কেউ দলের প্রতীক রেখে জোট করবার পক্ষে আছেন। আমরা আজকে আবার দেখলাম যে ইসলামী দলগুলোর যে 8 দলীয় একটি জোট ছিল, জামাত নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস সহ 8 দলীয় যে জোট ছিল, সেই দলের পরিধি আরও বাড়ানো হয়েছে। তো সেখানে এনসিপি, এবি পার্টি,
এলডিপি যোগ দিয়েছে। আজকে সংবাদ সম্মেলনে বোধহয় এলডিপির চেয়ারম্যানও ছিলেন সেখানে। তো বাংলাদেশের রাজনীতিতে আসলে নির্বাচন আসলে এই জোটের রাজনীতিটা বাংলাদেশে অতি পুরনো। তো দলবদল অতীতে ছিল, খুব কম সংখ্যক ছিল। এবার এটা একটু আমরা একটু বেশি দেখতে পাচ্ছি। তো এর কারণ হচ্ছে কি, দেখুন যে বক্তব্য দেওয়া তো সহজ, যে নীতির উপরে টিকে থাকা খুব কঠিন বিষয়। যারা রাজনৈতিক দল করেছিলেন, আমরা বলবো যে এখন বাংলাদেশের রাজনীতিটা ক্ষমতাকেন্দ্রিক রাজনীতিতে পরিণত হয়েছে। আদর্শের রাজনীতির পরিবর্তে বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতাকেন্দ্রিক চিন্তা এতটা প্রবল হয়েছে, আমাদের এই সমসাময়িক সময়ে যেই রাজনৈতিক দল ভেঙে দিয়ে আর একটা দলের সাথে বিলীন হয়ে যাওয়া। এর মানে আমি গতকালকে একটা টকশোতে বলেছিলাম যে দেখুন, তো বাংলাদেশ তো বহুদলীয় গণতন্ত্রের একটি দেশ ছিল, সেখানে অনেক দল ছিল। তো অনেকগুলো দল আছে নিবন্ধিত, সম্ভবত 54টির মতো দল আছে। তো সেখানে কিছু দল আছে যাদের অস্তিত্ব সারা বাংলাদেশের মানুষ জানে না, আমরা খাতা কলমে আছে কিছু। আর মূল যে দলগুলো আছে তার ভিতরে যাদেরকে চিনত বাংলাদেশের নতুন করে যে দল কটি হয়েছে, তো সেখানে তারা তাদের আদর্শকে টিকিয়ে রেখে বাংলাদেশের জনগণের জন্য রাজনীতি করবে। তো এখন আমার কাছে মনে হলো যে ক্ষমতা তাদের মুখ্য বিষয় পরিণত হয়েছে, যার কারণে তাদের একটি আসন পেতে হবে, 2টি আসন পেতে হবে, এরপরে ক্ষমতার ভাগ নিতে হবে। রাজনীতিটা সেই জায়গায় গিয়ে পৌঁছেছে। তো আমার মনে হয় যে একটি সুস্থ গণতান্ত্রিক ধারা চালু রাখবার জন্য আদর্শিক রাজনীতি খুব জরুরি ছিল বাংলাদেশের প্রেক্ষাপটে। সেই জায়গা থেকে আমার মনে হয় যে যারা পিছিয়ে আসছে, এটি তাদের, আমি বলবো যে এটি তাদের চিন্তার দৈন্যতা নাকি অন্য কোনো বিষয় এটার সাথে যুক্ত আছে, সেটি তারা ভেবে দেখবেন আমার মনে হয়। তো আমার জায়গা থেকে আমি বলবো যে এটি আসলে ঠিক করেননি। জোট করতে পারে, নির্বাচনী জোট হতে পারে, কিন্তু একটি দল, যে রাজনৈতিক দলটি আমি গঠন করলাম, যে দলের মাধ্যমে আমাকে চিনতো, সেই দলকে বিলীন করে দিয়ে আরেকটি দলে একটি সিটের জন্য যেতে হবে, তাহলে আমি বলবো যে এটি মানুষের সাথে এক ধরনের প্রতারণা করা হয়েছিল, যে আদর্শের কথা বলে। তো এই জন্য আমার মনে হয় যে রাজনৈতিক জোট হতে পারে, নির্বাচনের জোট হবে, এটি স্বাভাবিক বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে। একটা কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সবাই আসে, বেশ কয়েকটা আমি দেখেছি। 5 আগস্টের পর জামায়াতের যে উত্থান মানুষ দেখেছে, জামায়াত বেশ ভালো করবে, এমনও বলা হচ্ছে জামায়াত ক্ষমতায় যাওয়ার জন্য লড়াই করছে, এরকম কথাগুলো আমরা শুনেছি। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসার পর জামায়াতের রাজনীতি কি কোণঠাসা হয়ে কিছুটা কোণঠাসা কিনা? দেখুন, জামায়াতের রাজনীতি কোণঠাসা হওয়ার মতো রাজনীতি তারা করেন। আমি যদি ভিতর থেকে একটু বলি, তো জামাতের রাজনীতিটা দীর্ঘ 17 বছর যে নির্যাতন নিষ্পেষণ জামাতের উপরে ছিল, তো জামাতকে হঠাৎ করে কি একটি বড় দলে পরিণত হয়েছে? আসলে কিন্তু তা নয়। জামাতের কাজ, তাদের যে পদ্ধতিতে তাদের রাজনীতি তারা করেন, সেই পদ্ধতিটি এই এত নির্যাতন নিষ্পেষণ, ফাঁসি, মামলা, হামলা সব কিছুর ভিতর দিয়েই এই দলটি এগিয়ে গিয়েছে। তো এখন যেটি বললেন যে তারেক রহমান দেশে আসবার পরে জামাতের রাজনীতিতে কি সমস্যা তৈরি হবে কিনা, তাদের রাজনীতি ভাটা পড়বে কিনা, এটার কোনো আশঙ্কা নেই আমি বলবো। কারণ তারা যেই ধারায় রাজনীতি করে, সেই ধারা এর চেয়ে আরও বেশি আওয়ামী লীগের যে নির্যাতন ছিল, সেই নির্যাতন তো এখন নাই, সে ধরনের প্রতিবন্ধকতা তো এখন নাই। তাহলে এটি সন্দেহ করবার কারণ কি? এটি সন্দেহ করবার কোনো কারণ নাই। এইটাই কারণ কিনা যে যারা জামায়াত এতদিন ধরে যে রাজনৈতিক মতাদর্শে তাদের দলকে পরিচালিত করেছিল, হঠাৎ করে নির্বাচনে আসার পর তারা ভিন্ন ধর্মের লোকদেরকে প্রার্থী করেছেন, এবং তারা অনেকে বলছে যে এই পদ্ধতিগুলো, এই টেকনিকগুলো, কৌশলগুলো সামনে ক্ষমতা যাওয়ার একটা কৌশল না। যেটা জামাত যে ধারায় রাজনীতি করে সেই ধারার উপরেই তারা রয়েছে, এবং তারা একটি ইনক্লুসিভ রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলবার জন্য তাদের বর্তমান অবস্থান। তো কারণ হচ্ছে যে তারা তো এতদিন রাজনৈতিক দল করেছে, এখন তারা রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চায় যদি, তাহলে এদেশে নানা ধর্মের বর্ণের লোক রয়েছে, তাদেরকে তো এখানে ইনক্লুড করতে হবে। এদেরকে বাদ দিয়ে তো দেশ চালাতে পারবে না, রাজনীতি করতে পারবে না। সুতরাং এটি তারই প্রমাণ যে ভিন্নধর্মী লোকদেরকে তাদের রাজনীতিতে, তাদের দলের প্রার্থী হিসাবে তারা গ্রহণ করেছে। ভিন্ন চিন্তার রাজনৈতিক দলকে তাদের সাথে নিয়ে আসছে। ভিন্ন চিন্তা বলতে আমি বলবো যে রাজনৈতিক কিছুটা ভিন্নতা আছে, তাদের সাথেও তারা জোট করেছে, এবং জোটকে আরও বৃদ্ধি করবার কাজ তারা এগিয়ে নিচ্ছে। সুতরাং জামাতের রাজনীতিটা, তাদের যে আদর্শিক রাজনীতি, তাদের যে গঠনতান্ত্রিক প্রক্রিয়া, সেটি তো অব্যাহত রয়েছে। একই সাথে দেশ পরিচালনা করবার জন্য সবাইকে নিয়ে একটি ইনক্লুসিভ রাজনীতি তারা যে ঘোষণাটি দিয়েছে, যে তারা যদি ক্ষমতায় আসতে পারে তাহলে একটি জাতীয় সরকার সবাইকে নিয়ে
একটি ঐক্যমতের সরকার গঠন করবে। তো এটি তারই প্রমাণ। জি, ইনক্লুসিভ যেটা নির্বাচনের কথা বলছেন, জামায়াত এতদিন পরে বুঝলো বিষয়টা এমন, নাকি তাদের দূরদর্শিতার অভাব ছিল? না, এটি তাদের দূরদর্শিতার অভাব আমি বলবো না, কারণ তাদের আমরা যতটুকু জানি জামাতের রাজনৈতিক একটি পরিকল্পনা রয়েছে। তারা তাদের জন্মের পর থেকে বাংলাদেশে একটা টার্গেট ঠিক করে তারা রাজনীতি করে। তাদের ৩০ সালে একটি পরিকল্পনা তারা করেছিল। তো সেই সময় তারা সেই ৩০ সালা পরিকল্পনার মধ্যে ৩টা ভাগ করেছে। তারা প্রথম দশকে কি করতে চায়, তার পরের দশকে কি করতে চায়, এর পরের দশকে কি করতে চায়। তো আমার মনে হয় সেই পরিকল্পনা নিয়েই তারা আগাচ্ছে। তো প্রথম দশকে তাদের হয়তো ক্ষমতায় যাবার চিন্তা ছিল না। এখন তারা যে রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হয়েছে, এখানে বাংলাদেশের মানুষের যে পারসেপশনের পরিবর্তন ঘটেছে, তাতে মনে করেছে যে তারা এখন তাদের যে তৃতীয় ধাপের কাজ সেটি তারা এখন বাস্তবায়ন করতে পারবে। সেটি তাদের পরিকল্পনার অংশ হিসেবেই আমার মনে হয় যে তারা এই কাজগুলো করতেছে, ইনক্লুসিভ নির্বাচনের দিকে আগানোর এগুচ্ছে। চেষ্টা করছে বা ইনক্লুসিভ সংগঠন করবার চেষ্টা করছে। ধন্যবাদ। আমি একটু আবার ইফতেখার তারিকের কাছে যাতে। ইফতেখার তারিক, আমার প্রশ্ন হলো, শুধু দল বদল নয়, এখন দেখা যাচ্ছে যেটা জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্রদের সংগঠন এনসিপি, জামায়াত, যে ৮ দল, সেই ৮ দলে যুক্ত হতে যাচ্ছে। কেউ কেউ বলছে জামায়াতের সাথে যুক্ত হচ্ছে, এরকম গণমাধ্যমে আসছে। জামায়াতের সাথে এনসিপির যোগদানটা আপনি কিভাবে দেখছেন? প্রথম প্রশ্ন। যদিও আমি তাজনুবা জাবিন, যিনি এই দলের একজন একেবারে শীর্ষ নেতা বলা যায়, তিনি বলেছেন রাজনৈতিক কৌশলের নামে পুরো জুলাইকে জামায়াতের হাতে তুলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তাসনুবা। আপনার মতে কি আসলে পুরো জুলাইয়ের পুরো ভার, অধিকার কি জামায়াতের কাছে চলে যাচ্ছে কিনা যদি এনসিপি যোগ দেয়? আমি এর আগে আপনার সূচনা বক্তব্যে আপনি একটি কথা বলেছিলেন, এবং আমার সহযোগী আলোচক আজকের তিনিও তার আলোচনায় বলেছেন, জামাতি ইসলামের নেতৃত্বাধীন জোট, এরকম কোনো জোটে আমরা নাই। যদি এরকম কোনো জোট হয়ে থাকে তাহলে সেই জোটে ইসলামী আন্দোলন বাংলাদেশ নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি আহ্বান জানিয়েছিল যে আমরা এক বাক্স পলিসি, সেই এক বাক্স পলিসি আহ্বান জানানোর পরে বেশ কয়েকটি দল এর সাথে যোগাযোগ করে এবং তারা ঐক্যবদ্ধ হয়। পরবর্তী সময় জামাত ইসলাম সেই এক বাক্স নীতিতে তারা আসেন। আসার পর সেই এক বাক্স নীতিতে ৮ দলীয় একটি সমঝোতা, নির্বাচনী সমঝোতার বিষয়ে আলোচনা চলছে। অতএব প্রথমেই আমি এটাকে একেবারে বোল্ডলি করলাম, মানে প্রত্যাখ্যান করলাম, সেটা হচ্ছে যে এমন কোনো জোটে ইসলামী আন্দোলন বাংলাদেশ নাই। এবার আসি যে এনসিপি যদি জামাতের সাথে গিয়ে থাকে তাহলে এর জবাব এনসিপি দিবে এবং জামাত দিবে। আমি একজন পর্যবেক্ষক হিসাবে হয়তো রাজনীতিবিদ হিসেবে মতামত দিতে আরেকটু সময় লাগবে, আরেকটু সময় লাগবে। আর যদি ৮ দলীয় জোটের সমঝোতায় এসে থাকে তাদেরকে আমরা স্বাগত জানাই। আপনি এর আগে যে আলোচনা হলো জামাতের সামনে দেশ নেতৃত্ব দেওয়া, ইনক্লুসিভনেসের ব্যাপারে আরও কিছু সময় লাগবে। জামাতের কিছু অস্বস্তির জায়গা আছে। এই অস্বস্তির জায়গাগুলি কিন্তু এখনো পর্যন্ত মানে তাকে পরীক্ষা দিতে হবে এই জায়গাগুলিতে। তার মধ্যে ঐতিহাসিক কিছু অস্বস্তির জায়গা আছে। খুলে বলেন। একটু যদি স্পষ্টত বলি, জামাত বিভিন্ন সময়ে জামাতের সামনে বেশ কিছু সুযোগ এসছে। সেই সুযোগগুলি জামাত কিভাবে কাজে লাগিয়েছে সেই জায়গাগুলির জবাব রাজনীতির মাঠে তাদেরকে বিভিন্ন সময় দিতে হবে দেশকে নেতৃত্ব দিতে গেলে। ৪৭-এর একটা প্রসঙ্গ আছে, ৭১ প্রসঙ্গ আছে, ৯১ প্রসঙ্গ আছে। ৯১-এর প্রসঙ্গটা খুবই ক্রুশাল, এটা কিন্তু এখনো পর্যন্ত কেউ উঠায় না, কিন্তু এইটা নির্বাচনে উঠবেই। ৯১-এর একটা ইস্যু আছে। অতএব এই অস্বস্তির জায়গাগুলিকে জামাত ক্লিয়ার করতে হবে। দ্বিতীয় নাম্বার, ধর্মীয় অস্বস্তির কিছু জায়গা আছে যেগুলি কিন্তু মানে আলোচনায় আসবেই, এবং এটা এদেশের ধর্মীয় অঙ্গনের উলামায়ে কেরাম বিষয়গুলি কিন্তু সহজভাবে নেবেন না। অতএব জামাতকে অনেক বেশি মানে পরীক্ষার মুখোমুখি জামাত। অতএব জামাতকে সেই পরীক্ষায় পাশ করতে হবে। জামাত যদি পাশ করে, জামাতের আগের অ্যাটিটিউড, জামাত তো পাশ করবে না, জামাত তো আপনাদেরকে নিয়েই পাশ করবে। না, জামাতকে এই প্রশ্নগুলির মোকাবেলায় পাশ করতে হবে, এই প্রশ্নগুলির মোকাবেলায় পাশ করতে হবে। দেখুন, বিষয়টা হলো যে এই বিষয়গুলি এমনি এমনি আসে নাই।
কিছু অস্বস্তির জায়গা তো আছে, এবং সেই অস্বস্তির জায়গাগুলি 8 দলীয় সমঝোতার বিষয়ে। এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনো কোনো সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা এটা করব না যে আমাদের প্রশ্নের জায়গাগুলিকে বাদ রেখে আমরা কোনো প্রকার সমঝোতায় যাব না। আমাদের প্রশ্নগুলিকে পরিষ্কার হতে হবে, এবং এখানে কোনো এই জাতীয় প্রবণতা যদি দেখা যায় যে এটাকে কি বলবো, একটু যে আমি এখানে বড় ভাই সুলভ আচরণ যদি দেখা দেয়, তাহলে সেই সমঝোতা টিকবে না। আমরা চাই এই সমঝোতাটা টিকে থাকুক। কেন টিকে থাকুক? দেশের স্বার্থে। কেন টিকে থাকুক? এই জাতির স্বার্থে। কারণ যে সংগ্রাম মুখর রাজপথ পেয়ে আমরা এই জায়গায় এসেছি, সেই জায়গায় আসার পরে আবার জাতি যেন হতাশ না হয়। জামাতের একটা প্রবণতা দেখেন, ঢাকা ইউনিভার্সিটিতে, চিটাগাং ইউনিভার্সিটিতে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে বিজয় আর জাতীয় নির্বাচনে বিজয় এক জিনিস নয়। এখানে অনেক অনেক মোকাবেলা হইতে হবে, অনেক মোকাবেলা করতে হবে তাকে, এবং ওখানকার বাস্তবতা আর জাতীয় রাজনীতির বাস্তবতা এক না। এই জায়গায় জামাতকে অনেক বেশি দক্ষ, মানে দক্ষতার পরিচয় দিতে হবে হ্যান্ডেল করার ক্ষেত্রে। যদি এই ক্ষেত্রে তারা, আপনি কি বলতে চাচ্ছেন তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে জেতার পর তাদের মধ্যে একটা অহমিকা কাজ করছে? অবশ্যই অবশ্যই তাদের সাম্প্রতিক কিছু কথাবার্তা এই বিষয়গুলিকে ইয়েতে নিয়ে আসছে, এবং এই জায়গাগুলি থেকে আমি আশা করব তারা বৃহত্তর স্বার্থে, জাতির স্বার্থে। কারণ কেন, আমি আরও খুলে বলতে পারতাম যে আন্তর্জাতিক বিভিন্ন চক্রান্ত আছে এই দেশকে নিয়ে। এই জায়গায় অনেক সহনশীল আচরণ সবাইকে করতে হবে। এখানে এমন কোনো আচরণ করা যাবে না যাতে প্রতিপক্ষ সুযোগ পেয়ে যায়। আমি এতটুকুই বলতে আমি পারি। একটা প্রশ্ন আপনাকে করি, সেটা হচ্ছে জামায়াত ইসলামীর মধ্যে কিছু কিছু বিষয় যে অস্বস্তিগুলো আছে, যেটা আপনি বলছেন 47, 71, 91, এই অস্বস্তিগুলোর বিষয়টা কি এতদিন পরে জানলেন, নাকি না। আসন সমঝোতার আগে আপনারা বুঝতে পেরেছিলেন? সবসময় না, আপনাদের বক্তব্যে সেটা ফুটে উঠে আসে নাই? আমরাই সবচেয়ে যখন বেশি আসন সমঝোতা না, আমি করার বলি, পর থেকে আমি বলছি এর আগে তো আপনাদের সাথে এটা যদি বলা যায় সবসময় আমরা সাপে বলছি, নেউলে এবং সম্পর্ক ছিল। এই জায়গাগুলিকে স্পষ্ট করা উচিত। জি। এখনো আমরা বলছি যে না, নির্বাচনে এই জায়গাতে পত্রপত্রিকায় এমন কিছু খবর তো আমরা পাচ্ছি যে জোটের অংশীদারদের আসন চাওয়ার উপর কারণে জামাত একটু না না, বিপাকে। এইখানে এই জায়গাটা এখানে কি আসলে সমস্যা? আসন আমি মানে কার আসন কাছে চাইবো? ভাগাভাগি আসন নিয়ে তো আমি কারোর সমস্যা? কাছে চাইবো না। জি, বিষয়টা যদি আসন ভাগাভাগির কথা বলছি, হ্যাঁ, চাওয়ার কথা আসন বলছি। যদি সমঝোতার বিষয় হয়, এখানে যদি এটা একটা পয়েন্ট। আমি যে এই যে বিষয়গুলি, এই অস্বস্তির জায়গাগুলিকে তার জন্য সহজতর করার জন্য যে উদ্যোগ নিলাম, আশা করেছিলাম যে তার মধ্য দিয়ে সে এই মানে কি বলবো, মানে আগের অবস্থান থেকে সে হয়তো সরে আসছে। কিন্তু যদি দেখা যায় যে না, সে তার জায়গায় রিজিট আছে, সেটা তাহলে কোনটাতে আসন সমঝোতার কারণে না অস্বস্তির বিষয়গুলো, কোনটাতে? দুইটা বিষয়। জি, এই মানে এখন বিষয়ে আপনাকে স্পষ্ট কোনটাকে বক্তব্য প্রাধান্য দিচ্ছে? তাদের অস্বস্তি বিষয়টাকে প্রাধান্য দিচ্ছেন, নাকি আপনাদের না না, আসন ভাগাভাগির বিষয়টাকে আসন প্রাধান্য তো একটা দিচ্ছেন? গুরুত্বপূর্ণ বিষয়। আমি বলেছি এই বিষয়গুলি যদি সমঝোতা না হয়, যদি মনে করি যে তারা একাই এই সম্ভব, বিষয় বলতে কোনটা? আসন, আসনের বিষয়। জি। আমরা যদি এই জায়গা থেকে মানে এই জায়গা থেকে আমরা তো সরে যাব না, জি, আমরা তো সরে যাব না। যদি জামাত নিজেদের মানে জামাতের কারণে যদি আপনার সরতে হয়, তারা সরে আর যায়, আপনারা সরবেন কারণ যে আসন সংখ্যা আপনারা আমরা যা সরব না, চেয়েছেন আমরা সরব না, কারণ না আমরা পেলে হয়তো আমাদের সরে যাওয়ার অবস্থানে সম্ভাবনা। অটল এবং অবিচল মানে আছি। আসন আপনাদের যা আকাঙ্ক্ষা, যা আশা, তা না পেলে হয়তো যে আপনারা সরে আসার ন্যায্য সম্ভাবনা আছে। যদি আসন না হয়, জি, তাহলে তো খুবই স্বাভাবিক এটা, সরে আসার সম্ভাবনা আমরা বেশি। সরব না, জি। তারা সরে যেতে পারে। ও, তারা সরে যেতে পারে। জি। আচ্ছা, আচ্ছা, ধন্যবাদ জনাব শহীদুল ইসলাম। আপনি কি মনে করে আসলে যে যে ইসলামী আন্দোলন জামায়াতের সাথে যে জোটটা করেছে, সেই জোটটা যদি এভাবে বলি নির্বাচনী সমঝোতার জোট, যেটা ওনারা আসন সমঝোতার জোট, এখন কি তারা বলছেন জামায়াতের অনেক অস্বস্তির বিষয়গুলো আছে, সেই অস্বস্তির বিষয়গুলো ক্লিয়ার না হলে আগামী দিনে প্রশ্নের সম্মুখীন হবে জামায়াত, বিশেষ করে 47, 71, 91 কথা উনি আরো জোরে সোরে বলেছেন। আপনি কি মনে করেন তাদের এই বক্তব্য কি গত 2 মাস আগের বক্তব্যের সাথে মিলাচ্ছে কিনা? দেখুন, আসলে এখানে যদি জামাতের কোনো নেতা থাকতো তাহলে তারা উত্তর দিত। আমার জায়গা থেকে আমি যেই বিষয়টি বলতে পারি, আমি একজন যে জার্নালিস্ট হিসেবে আমি যেই কথাটি বলতে চাই, যেটি উনি বললেন, তো আমার মনে হয় যে ওনাদের অস্বস্তির যে জায়গাগুলো রয়েছে সেটি জামাতের নেতাদের সাথে নিঃসন্দেহে ওনারা কথা বলেছেন।
তাদেরকে এখানে হয়তো অনিয়ারে না বললেও তাদের সাথে কথা বলেছেন, সেখান থেকে তো ওনারা একটা আশ্বাস পেয়েই আমার মনে হয় জোটে এই জায়গাটা জোটের সাথে শরিক করেছেন। জোট কোনো ফর্ম হয় নাই। না, জোটের আমি যেটা জানতে পেরেছি যে 8 দলীয় যে একটি সমঝোতা জোট হয়েছে, নির্বাচনী জোট যেটিকে বলে, তো সেখানে নিঃসন্দেহে তাদের এই বিষয়গুলো আলোচনা হয়েছে এবং তার একটি সমাধানের মধ্য দিয়ে আছে। এটি স্বাভাবিক। জামাতের ব্যাপারে ওনাদের কথা থাকতে পারে, ওনাদের ব্যাপারে জামাতের কথা থাকতে পারে, এটি তো স্বাভাবিক, এটি থাকবেই। তাহলে তো দুটি দল হতো না, তাহলে তো একটি দলই হতো। কারণ এই দলের ভিতরে কিছু ভিন্নতা থাকবে, চিন্তার ভিতরে কিছু ভিন্নতা থাকবে, সেই ভিন্নতাগুলো মিনিমাইজ করেই তো জোটটি হয়েছে। এবং আমি মনে করি এটি সংকীর্ণ স্বার্থে ব্যবহার না করে, জাতীয় স্বার্থে চিন্তা করে যার যতটুকু ছাড় দেওয়া দরকার, জামাতের যতখানি ছাড় দেওয়া দরকার, আমার অনুরোধ থাকবে জামাতের নেতৃবৃন্দের কাছে ততখানি ছাড় তারা দেবেন। ওনাদের যতখানি ছাড় দেওয়া দরকার সেই ছাড় যদি না দেয়, তাহলে যে সমঝোতার কথা আমরা শুনছি, এই সমঝোতা যদি না টেকে, তাহলে আমার মনে হয় যে একটি জাতীয় ঐক্যের রাজনীতি বাংলাদেশে মানুষ স্বপ্ন দেখতেছে, একটি জাতীয় সরকারের স্বপ্ন দেখতেছে, একটি ঐক্যমতের সরকার স্বপ্ন দেখতেছে, সেটি স্বপ্ন থেকে যাবে। আর সেটিকে যদি বাস্তবে রূপায়িত করতে হয়, তাহলে আমার মনে হয় শুধু ইসলামী আন্দোলন, বাংলাদেশ জামাত ইসলামী, এরপরে এলডিপি, এনসিপি, সবারই তাদের কিছু কিছু ছাড় দিয়ে এই সমঝোতায় আসতে হবে। এবং সেটি যদি আসতে পারেন, আমার মনে হয় যে বাংলাদেশ নতুন কিছু দেখবে। আর সেখানে যদি ব্যর্থ হন, তাহলে বাংলাদেশ বিগত দিনে যেই জায়গায় ছিল সেখানে থাকবে, এমনকি তার চেয়ে বেশি অন্ধকারে যেতে পারে আবার বাংলাদেশ। সুতরাং আমার মনে হয় যে এই রাজনৈতিক নেতৃবৃন্দ যারা এখন স্টিয়ারিংয়ে আছেন, রাজনীতিকে যারা পরিচালনা করছেন বিভিন্ন দল, তাদেরকে এটি নিয়ে ভাবতে হবে ভালো করে, যে কোন কথাটুকু আমরা বলবো, কোনটা ছাড় দেব, কতটুকু আমরা আপোষ করব, কতটুকু আপোষ করব না, সব বিষয়গুলো ইনহাউস বসে এটি সমঝোতা করে এরপরে বাইরে এসে কথা বলবেন। এটি নিয়ে কাদা ছোড়াছুড়ি যে আবার তৈরি হয়, তাহলে বিভেদ তৈরি হবে। সেই বিভেদ এদেশের মানুষ দেখতে চায় না। এদেশের মানুষ একটু ঐক্যের রাজনীতি দেখতে চায়। এদেশের মানুষকে ইনসাফের যে রাজনীতির কথা বলা হয়েছে, সেই ইনসাফের রাজনীতি দেখতে চায়। আমরা তো দীর্ঘ 17 বছর জামাত বড় দল হিসেবে সেই ভূমিকা রাখছে কিনা আপনি কি মনে করেন? আমার কাছে মনে হয় নিঃসন্দেহে রাখছে। আর না হয় ইসলামী আন্দোলনের সাথে তাদের যে ঐক্য, এটি আগে মানুষ চিন্তা করতে পারতো না। তাদের যে সমঝোতা যে হয়েছে, নিঃসন্দেহে তারাও ছাড় দিয়েছে, ওনারাও ছাড় দিয়েছে। আমি বলবো কেউ ছাড় দেয় না এটা না, শুধু জামাত ছাড় দিলে হতো না, ইসলামী আন্দোলনও ছাড় দিয়েছে, জামাতও ছাড় দিয়েছে, যার কারণে একটি জায়গায় এসছে। আমার কাছে মনে হয়, আমি ইসলামী আন্দোলনের যিনি আমির, নায়েবে আমির, তাদের বক্তব্য আমি শুনেছি অতীতে, তারা আগের অনেক জায়গা থেকে অনেকখানি ছাড় দিয়েছেন। জামাত বলেছে যে এটি আমরা, উনি যে কথাটি বলেছেন ওটার সাথে আমি একমত, শতভাগ একমত, যে এটি জামাতের নেতৃত্বাধীন কোনো জোট না। এটি জামাতের আমিরও বলেছেন, এটি যে আমরা নেতৃত্ব দিচ্ছি এইটা না, আমরা সবাই মিলে একটি জোট করেছি, এটি একটি নির্বাচনী জোট, দেশ গঠনের জন্য আমরা এই জোটকে কাজে লাগাবো। ধন্যবাদ অসংখ্য দুজনকেই, বিশেষ করে শহীদুল ইসলাম সভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, সম্পাদক দৈনিক মানবকণ্ঠ, একই সাথে শাহ ইফতেখার তারিক, সাংগঠনিক সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ। দুজনকে আজ চ্যানেলের আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে প্রাণডালা অভিনন্দন, শুভেচ্ছা। সেই সাথে দর্শক আপনারাও ধৈর্য ধরে আজকের এই অনুষ্ঠান দেখবার জন্য আপনাদের প্রাণডালা অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আগামীকাল একই সময় চ্যানেলের সংলাপ অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই।